गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के তোমাদের মডার্ন ফিজিক্সের একটি চ্যাপ্টারের কিছু অংশের পাঠ দেব। এই চ্যাপ্টারটি আমার কাছেও তো বটেই, ইভেন তোমাদের কাছেও দেখবে অনেকটা ইন্টারেস্টিং। কারণ আমার মনে হয় যে এই চ্যাপ্টারে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আজকের সভ্যতার অগ্রগতি যে ঘটছে তার অন্যতম কাণ্ডারি বলা যেতে পারে। অর্থাৎ আধুনিক সভ্যতা মোটামুটি যে কনসেপ্ট আমি আজকে তোমাদেরকে পাঠ দেব তার উপর কিন্তু অনেকাংশে নির্ভরশীল। যাই হোক, পাঠদান শুরু করি। দেখো, পদার্থের তড়িৎ পরিবহন, এই তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে পদার্থকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়। আগে দেখেছ প্রবাহী তড়িৎ চ্যাপ্টারে যে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িতের সুপরিবাহী, বা আমরা সংক্ষেপে বলবো তড়িতের পরিবাহী। যাদের মধ্যে দিয়ে তড়িৎ একবারেই যেতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের অপরিবাহী বা অন্তরক। অর্থাৎ খুব সহজে যদি যেতে পারে, স্বাভাবিকভাবে যেতে পারে, তাহলে তড়িতের পরিবাহী। আর যদি একবারেই যেতে না পারে তাহলে তড়িতের অপরিবাহী, অন্তরক। এই ধারণা কিন্তু আমরা আগে পেয়ে গেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সবাই তো এই রেঞ্জে থাকবে না। অর্থাৎ আমার বক্তব্য যে এমন কিছু পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা পরিবাহীর মতো অত বেশি নয়, আবার অপরিবাহীর মতো কিন্তু একবারেই কিন্তু শূন্য তেমনও নয়। অর্থাৎ এমন কিছু পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা পরিবাহী এবং অন্তরক এই দুইয়ের মাঝামাঝি। তাদেরকে আমরা এক কথায় কি বলি না, অর্ধ পরিবাহী, ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর। তো আমরা সেই অর্ধ পরিবাহী নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। তো আমরা কি পাঠ দেবো আজকে না, অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। দেখো, নামের মধ্যে কিন্তু লুকিয়ে আছে ভাবতে গেলে যে কন্ডাক্টর বা পরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষমতা আছে কেমন, অর্ধ মানে অর্ধেক বা সেমি কিছু অংশে। অর্থাৎ পরিবহনের মতো বেশি নয়, তার থেকে কম কিছু পরিমাণ তড়িৎ কিন্তু এরা পরিবহন করতে পারে। সেই অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর, এদের বৈদ্যুতিক ধর্ম আলোচনা করতে গেলে আমাদের দুটো তত্ত্বের সাহায্য নিতে হয়। একটা হচ্ছে ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থিওরি, সমযোজী বন্ধন তত্ত্ব। তো আমরা প্রথমে বলবো যে সমযোজী বন্ধন তত্ত্বটা বলছি একটু পরে। প্রথমে বলি পটিতত্ত্ব, ব্যান্ড থিওরি। তো আমরা এক নম্বরে আসছি ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব। ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব। দেখো, আমরা কিন্তু কেমিস্ট্রিতে অনেক দেখেছি পরমাণু গঠন চ্যাপ্টারে যে পরমাণুর কেন্দ্রককে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়। অর্থাৎ ইলেকট্রন মহল যেটা আমার নামে পরিচিত, সেই ইলেকট্রন মহলে কিন্তু যে কোনো কক্ষপথে ইলেকট্রনরা কিন্তু সঞ্চরণশীল মানে ঘূর্ণায়মান থাকে না। ইলেকট্রনগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথ থাকে, আমরা শিখেছি। আজকে আমাদের যে বিষয় যে এই যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথ, কিসের সাপেক্ষে নির্দিষ্ট কক্ষপথ? আমরা বলবো যে কিছু নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ, অর্থাৎ সেইগুলি বলে নির্দিষ্ট শক্তি স্তর। অর্থাৎ ইলেকট্রনগুলো কেন্দ্রকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু সুনির্দিষ্ট শক্তি স্তরে কিন্তু বিরাজ করে। সেগুলো আমরা দেখেছি কি, যে আমরা একবার ভাঙি যে এই দিকে মনে করো ইলেকট্রনের শক্তি, এটা হচ্ছে শক্তি কার না ইলেকট্রনের।
এটা যে ইলেকট্রনের শক্তি প্লট করছি মনে করো, আমরা প্রথমে একটা স্তর পাই কি, প্রথমে একটা স্তর পাই n equals to 1, সেটা হচ্ছে 1 স্তর শক্তি স্তরের সাপেক্ষে। n equals to 2, সেটা হচ্ছে 2 স্তর। n equals to হচ্ছে 2 স্তর, এটা হলো n equals to 1, এটা হচ্ছে n equals to 2। নেক্সট এটা হচ্ছে 2p স্তর, n equals to 3, 2p স্তর। তারপর হচ্ছে n equals to 4, এটা হচ্ছে 3 স্তর। অর্থাৎ আমরা এইভাবে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো বিরাজ করে, এটা আমরা দেখেছি। এখন মনে করো এটা আমি কোনো পরমাণু একটা ইলেকট্রন সাপেক্ষে একটা পরমাণুর কথা বললাম, যদি এই রকম কোনো একটা পরমাণুর কাছে যদি অন্য একটা পরমাণু চলে আসে, কাছাকাছি চলে আসে, তখন তাদের মধ্যে পারস্পরিক প্রভাবে, পারস্পরিক ক্রিয়ার ফলে, এটা পাউলি অপবর্জন নীতি থেকে পাওয়া যায়, সেই পারস্পরিক ক্রিয়াতে যে 1 স্তর বা 2 স্তর বা 2p স্তর বা 3 স্তর যে স্তরগুলো বলছি, যে এই স্তরগুলো কিন্তু নির্দিষ্ট থাকে না। কি হয় যে পাশাপাশি দুটো পরমাণু যদি আসে, তাদের ক্রিয়ার ফলে এই 1 স্তরটা ভেঙে যায়। কেমন ভাবে ভাঙে না, খুব কাছাকাছি অর্থাৎ সামান্য শক্তির পার্থক্য বিশিষ্ট দুটো স্তরে ভেঙে যায়। অর্থাৎ এই 1 স্তর ছিল, কত ভাবলাম এখানে আর একটা শক্তি স্তর চলে আসছে। ঠিক একইভাবে 2 স্তর এরকম দুটো স্তরে ভেঙে যাবে এবং খুব কাছাকাছি, অর্থাৎ দুটো পরমাণু যদি পাশাপাশি কাছাকাছি চলে আসে, তাহলে এই স্তরগুলো তারা কিন্তু ভেঙে যায়। এবার ভাবো একটা পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকে, তার ফলে কি হয়, তাদের প্রত্যেকের প্রভাবে এই স্তরগুলো কিন্তু আরো বিভাজিত হয়। কেমনভাবে, যে তাদের মধ্যে কিন্তু ফাঁক প্রায় বোঝাই যায় না, মনে হয় একটা কন্টিনিউয়াস একটা স্তর রয়ে গেছে ওটাই। কিসের সাপেক্ষে না, ইলেকট্রনের শক্তি সাপেক্ষে। দেখা যাচ্ছে যে n সংখ্যক পরমাণু যদি আসে, তাহলে এই প্রত্যেকটা স্তর n সংখ্যক শক্তি স্তরে বিভাজিত হয়। অর্থাৎ n সংখ্যক পরমাণুর একটা যদি জটলা হয়ে যায় কোনো পদার্থের মধ্যে, সেখানে এই শক্তি স্তরগুলো n সংখ্যক স্তরে ভেঙে যায়। কিন্তু মনে রাখবে যে এই স্তরগুলোর ব্যবধান এতই কম থাকে, তাদের কিন্তু বাইরে থেকে আলাদা করে বোঝা যায় না। তখন মনে হয় যে পুরোটাই একটা স্তর, অর্থাৎ একটা চওড়া স্তরের মধ্যে বিরাজ করে, অর্থাৎ সেগুলো বলা হয় একটা পটি। অর্থাৎ এই গোটাটা এই মানে স্তর থাকলো, তখন এটা একটা পটি হয়ে যায়। এটাকে বলা হয় শক্তি পটি। কোন স্তরে না 1 এর সাপেক্ষে। ঠিক প্রত্যেকটা স্তরের ক্ষেত্রেই এরকম শক্তি পটিতে ভেঙে যায়। এই শক্তি পটিগুলোর বেদ কেমন হবে সেটা নির্ভর করবে সেই পদার্থের প্রকৃতি এবং তাদের আন্তরাণবিক ব্যবধানের উপর। পদার্থের প্রকৃতি এবং আন্তরাণবিক ব্যবধানের উপর ডিপেন্ড করে এই পটির বেদটা নির্ভর করবে। ক্লিয়ার? এরপরে যেটা আসছে যে এই যে পটিটা বললাম, এই পটি সর্বনিম্ন শক্তি স্তরে, অর্থাৎ এটি যদি একটা পটি হয়, তাহলে এইটা একটা এটা মনে করো একটা পটি, এই গোটাটা হচ্ছে একটা পটি। তার সর্বনিম্ন শক্তি স্তর কোনটা? এই স্তরটা সর্বনিম্ন শক্তি স্তর। ইলেকট্রন চাইবে যে এই সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে। ইলেকট্রন চাইছে যে প্রত্যেকটা পটির সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে। কিন্তু এখানেও বক্তব্য থাকে যে পাউলি, বিজ্ঞানী পাউলি তার অপবর্জন নীতি অনুযায়ী বলছি যে ইলেকট্রনে যে শক্তি স্তর থাকবে সেই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট, যে কোনো সংখ্যা ইলেকট্রন কিন্তু প্রত্যেক শক্তি স্তরে থাকতে পারে না। অর্থাৎ এই স্তরটা যতটা ইলেকট্রন নেবার ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা বা থাকতে দেওয়ার ক্ষমতা, ততটা ইলেকট্রন থাকবে। ঠিক তার পরের ইলেকট্রনগুলো তার উপরে কোনো একটা স্তরে চলে যাবে। এইভাবে দেখা যাবে যে প্রত্যেকটা পটির এই সর্বনিম্ন স্তর থেকে ইলেকট্রন ফিল আপ হতে 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 আস্তে আস্তে উপরের দিকে যায়। সর্বাধিক যে পটি পর্যন্ত, নিচে থেকে শুরু করে সর্বাধিক যে পটি পর্যন্ত সমস্ত স্তরগুলো ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে থাকে,
সমস্ত এই শক্তিপটি সমস্ত স্তরগুলো ইলেকট্রন যত সংখ্যক থাকার কথা তত সংখ্যক ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে আছে, তখন সেই পটিটাকে বলা হবে ভ্যালেন্স বন্ড বা যোজক পটি। ভ্যালেন্স ব্যান্ড বা যোজক পটি। যোজক পটি কাকে বলবো? নে সর্বাধিক যে পটি পর্যন্ত প্রত্যেকটা স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে আছে সেই পটিটাকে বলা হবে ভ্যালেন্স ব্যান্ড বা যোজক পটি। ঠিক তার উপরে যে পটি থাকবে সেই পটিটাকে বলা হবে কন্ডাকশন ব্যান্ড। এর নামগুলো মুছে দিই, কারণ এই নামগুলো তো আমাদের এখানে প্রযোজ্য নাও হতে পারে। তাহলে এইটার ভ্যালেন্স ব্যান্ড ঠিক উপরে এই পটি থাকছে, মনে করে এই একটা পটি থাকবে উপরে এই স্তরটা, এই একটা পটি থাকছে, তা এই পটিটা হবে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপরের পটিটি হবে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। এখানে উল্লেখ্য যে এই কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটিতে ইলেকট্রন থাকতেও পারে কিংবা একবারে নাও থাকতে পারে। অর্থাৎ কিছু সংখ্যক ইলেকট্রন থাকতে পারে বা পুরোপুরি শূন্যও থাকতে পারে। এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে যে ব্যবধান, মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে, আমি পরিষ্কার করে ছবিটা একবার আঁকি এখানটায়, যে একটা ভ্যালেন্স ব্যান্ড, মনে করো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এইদিকে ইলেকট্রন শক্তিটা বলছি আমি, এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আমি সংক্ষেপে লিখছি ভি বি, আর এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড সিবি। এদিকে ইলেকট্রনের শক্তি, তাহলে এইদিকে শক্তি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড মানে যোজক পটি এবং পরিবহন পটির মাঝে যে শক্তির যে পার্থক্য, এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ, মানে এইটাকে বলছি এটা ব্যান্ড গ্যাপ ইজি বা ফরবিডেন এনার্জি গ্যাপও বলা হয়। এনার্জি ব্যান্ড গ্যাপ বা ফরবিডেন এনার্জি গ্যাপ, অর্থাৎ যোজক পটি এবং পরিবহন পটির মাঝে ব্যবধান। এই ব্যবধানের উপর ভিত্তি করেই আমরা পদার্থ কিন্তু তিনটে ভাগে ভাগ করতে পারি। কোনো ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না যদি এই এনার্জি ব্যান্ড গ্যাপের মতো সমতুল্য শক্তি বাইরে থেকে সাপ্লাই না করা হয়। যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে আছে তারা কন্ডাকশন ব্যান্ডে যদি পৌঁছায়, কোনোভাবে পৌঁছায়, তবে তারা তড়িৎ পরিবহনের অধিকারী হবে। অর্থাৎ পরিবহন ইলেকট্রন হতে গেলে অবশ্যই তাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশনে যেতে হবে, এবং যাওয়ার জন্য এই যে এনার্জি পার্থক্য, এই পার্থক্য এনার্জি কিন্তু তাকে সাপ্লাই করতে হবে। বিশেষত এইখানে এনার্জি সাপ্লাইটা সাধারণত থার্মাল এনার্জি হয়ে থাকে, অর্থাৎ তাপীয় উত্তেজনার মাধ্যমে আমরা ইলেকট্রনগুলোকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার করতে পারি। বোঝা গেছে? তাহলে এই যে ইজি এনার্জি ব্যান্ড গ্যাপ বললাম, এই এনার্জি ব্যান্ড গ্যাপ উপর ডিপেন্ড করে যে আমি বললাম পদার্থকে তিনটে ভাগে ভাগ করা হয়। কি রকম দেখো, প্রথমে বলছি যে অপরিবাহী এইটা হচ্ছে ভিবি, আর এইটা হচ্ছে সিবি কন্ডাকশন ব্যান্ড। অপরিবাহী ক্ষেত্রে সিবি ভিবি, এই যে মাঝে এনার্জি গ্যাপ ইজি, এটা গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট, অলমোস্ট ইকুয়ালস টু প্রায়, অর্থাৎ 3 ইলেকট্রন ভোল্টের বেশি প্রায় এনার্জি গ্যাপটা, এবং এই পরিমাণ এনার্জি বাইরে থেকে কোনোভাবেই সাপ্লাই দেওয়া সম্ভব নয়। অর্থাৎ কন্ডাকশনের ইলেকট্রন কিন্তু কখনোভাবে এই এনার্জিটা পেতে পায় না, সেই কারণে তারা কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারে না, ফলে তার তড়িৎ পরিবহনে অক্ষম। সেটা তাদের বলা হয় অন্তরক বা অপরিবাহী, অর্থাৎ এটা হচ্ছে অপরিবাহী। ঠিক পরে আসছি অর্ধপরিবাহী, মাঝারি পরে বলছি। এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে এটা হচ্ছে ভিবি
তাহলে এটা বললাম কি যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড সিবি। এদের ক্ষেত্রে এই যে ব্যান্ড গ্যাপ ইজি মানটা এটা অলমোস্ট ইকুয়ালস টু 1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ প্রায় 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। আমরা এই অর্ধপরিবাহী মেনলি জার্মেনিয়াম, সিলিকন এদের সম্পর্কে পরিচিত। তো সেই সিলিকনের ক্ষেত্রে এই ইজি মান ইজি ফর সিলিকন এটা মোটামুটি 1.1 ইলেকট্রন ভোল্ট হয়, আর ইজি ফর জার্মেনিয়াম এটা মোটামুটি ওই 0.7 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। যাই হোক, তাহলে আমরা এই যে এনার্জি গ্যাপ এটা মোটামুটি যে 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, ফলে তাপীয় উত্তেজনার মাধ্যমে আমরা কিন্তু সহজেই এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার করতে পারি। তার ফলে কি হয় যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনের ক্ষমতা অর্জন করে। 0 কে উষ্ণতাতে সমস্ত ইলেকট্রনগুলো কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে থাকে, কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না। ফলে ওই তাপমাত্রায় কিন্তু এই অর্ধপরিবাহী কখনোই তড়িৎ পরিবহনে সক্ষম নয়, পুরোপুরিভাবে অক্ষম। কোন তাপমাত্রায় না 0 কে তাপমাত্রায়। কিন্তু যখনই ঘরের উষ্ণতায় চলে এলো তখনই সেই তাপীয় উত্তেজনার ফলে থার্মাল এনার্জি রিসিভ করার ফলে এই ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হয়ে যায়। ফলে এই ঘরের উষ্ণতাতেও অর্ধপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম হয়। ঘরের উষ্ণতাতেও অর্ধপরিবাহী তড়িৎ পরিবহনে সক্ষম হয়। তাহলে অপরিবাহী হলো, অর্ধপরিবাহী হলো। এরপর যেটা আসছে পরিবাহী। বুঝছি যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপটা অ্যাবলিশ হয়ে যায়। কিরকম, যে এই দিকে মনে করো এনার্জি শক্তিকে আমি প্লট করছি, এইখান থেকে এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তাকে ভিবি লিখছি, আবার এইখান থেকে এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড সিবি লিখছি, অর্থাৎ এইটা কন্ডাকশন ব্যান্ড আবার এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। দেখো এখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং হয়ে গিয়েছে, অর্থাৎ কিছুটা অংশ কমান হয়ে গিয়েছে। এই এনার্জি গ্যাপ পুরোপুরি জিরো, অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন কিন্তু এই অংশে বিরাজ করতে পারছে। ফলে স্বাভাবিক উষ্ণতাতেও এরা কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। অর্থাৎ এনার্জি গ্যাপটার উপর ডিপেন্ড করি আমরা কিন্তু পদার্থকে 3টে ভাগে ভাগ করতে পারছি, যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। বুঝতে পারলাম? এটা হচ্ছে ব্যান্ড থিওরি বা পটি তত্ত্ব। নেক্সট যেটা আসছে যে সমযোজী বন্ধন তত্ত্ব, অর্থাৎ কোভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে লিখছি যে কোভ্যালেন্স বন্ড থিওরি। কোভ্যালেন্স বন্ড থিওরি, সমযোজী বন্ধন তত্ত্ব। আমরা কি বললাম যে অর্ধপরিবাহী মূলত আমরা পরিচিত যেটা হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি সম্পর্কে পরিচিত, মানে এই জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড আছে, এদের উপর বেস করে কিন্তু আমাদের সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়। তাহলে জার্মেনিয়াম, সিলিকন এরা হচ্ছে চতুর্যোজী মৌল, অর্থাৎ এর যোজ্যতা হচ্ছে 4। স্বাভাবিক দেখা যায় যে একটা সিলিকন পরমাণু ঠিক পাশাপাশি 4টে সিলিকন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। একটা সিলিকন পরমাণু ঠিক পাশাপাশি 4টে সিলিকন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কেমন ভাবে দেখো, এর একটা ইলেকট্রন, সমযোজী বন্ধন, এর একটা ইলেকট্রন, সমযোজী বন্ধন, এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন সমযোজী বন্ধন, এই একটা ইলেকট্রন, সমযোজী বন্ধন। কোনো ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় নেই, ফলে তড়িৎ পরিবহন করতে পারবে না। ধাতব পরিবাহে যেমন মুক্ত ইলেকট্রন থাকে তারাই তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে, এখানে প্রত্যেক ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ, মুক্ত অবস্থায় নেই। অর্থাৎ এই সমযোজী বন্ধন থাকার ফলে তারা কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম হচ্ছে। এবার দেখো, যদি তাপীয় উত্তেজনা থার্মাল এনার্জি সাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে যে এই সমযোজী বন্ধন ভেঙে একটা ইলেকট্রন হয়তো বেরিয়ে গেল।
সমযোজী বন্ধন ভেঙে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হলো, যখন এখানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তাহলে একটা ইলেকট্রন অ্যাবসেন্স, একটা ইলেকট্রন বেরিয়ে গেল মানে একটা ইলেকট্রন অ্যাবসেন্স। এইটা নতুন কনসেপ্ট, যেখানে ইলেকট্রনের অ্যাবসেন্স মানে সেটাকে আমরা বলি হোল। ইলেকট্রনের অ্যাবসেন্স হচ্ছে হোল বা বাংলায় বলে গর্ত। ইলেকট্রন অ্যাবসেন্স হোল বা গর্ত। এটা কিন্তু কোনো বস্তু কণা নয়, হোলটা হচ্ছে কোনো বস্তু কণা। ইলেকট্রন অ্যাবসেন্স, ইলেকট্রন ঋণাত্মক আধানিত, হোল তাহলে ধনাত্মক আধানিত, কারণ তারা ইনিশিয়ালি নিউট্রাল ছিল। যখন ইলেকট্রন এই ঋণাত্মক আধান বেরিয়ে যাচ্ছে তাহলে ধনাত্মক আধান আহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ হোল হচ্ছে ধনাত্মক আধানে আহিত। ইলেকট্রন যেদিকে মুভ করবে হোলের মুভমেন্ট তার বিপরীত দিকে হবে, অর্থাৎ ইলেকট্রন সাপেক্ষে হোলের ক্যারেক্টারিস্টিক পুরোপুরি অপোজিট। কিন্তু এটা কোনো, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু কোনো বস্তু কণা নয়, কোনো বাস্তব অস্তিত্বের নেই। আমরা বুঝবো কি ইলেকট্রন অ্যাবসেন্স। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলি, মনে করো, ভাবো তোমাদের বাড়ির পাশাপাশি কোনো রাস্তাতে গর্ত হয়েছে, ওকে? তো সেই গর্ত যদি ফিল আপ করতে হয়, যদি মাটির রাস্তা হয় তাহলে অন্য কোনো জায়গায় মাটি তুলে এনে সে গর্ত ফেলতে হবে। তাহলে অন্য কোনো জায়গায় মাটি তুলে এনে সে গর্তে ফেলো, তাহলে গর্তের মাটিটা ফিল আপ হয়ে গেল, অর্থাৎ গর্তটা ফিল আপ হয়ে গেল। কিন্তু সেই গর্তে ফিল আপ পর্যন্ত ভাবো, মনে মনে ভেবে নাও যেখান থেকে মাটিটা নিয়ে আসা হচ্ছে সেখানে আর একটা গর্ত সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমি ভাববো কি, যে ওই মাটিটা এখানে এলো, আমরা বাস্তবে দেখলাম, কিন্তু আমি ভাবতে পারি না মাটিটা আসেনি, গর্তটা আমার বাড়ির সামনে যে রাস্তা ছিল সেই রাস্তায় গর্তটা মাথা সরে গিয়েছে। এইটা হচ্ছে হোল কনসেপ্ট, অর্থাৎ ইলেকট্রন অ্যাবসেন্স হচ্ছে হোল। তা যখন এই থার্মাল এনার্জি সাপ্লাই করে তাপীয় উত্তেজনার ফলে এই ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সে তখন মুক্ত অবস্থায় চলে গেল, অর্থাৎ মুক্ত ইলেকট্রনে পরিণত হলো, ফলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। এইভাবে যত কোভ্যালেন্ট বন্ড ভাঙবে তত ইলেকট্রন এবং হোল সমসংখ্যক হারে কিন্তু উৎপন্ন হবে, ফলে তারা কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারছে। সেই কারণে বলা হয় যে তাপমাত্রা যদি বাড়ানো হয় কি হবে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাচ্ছে, কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাওয়ার ফলে সমপরিমাণ ইলেকট্রন হোল উৎপন্ন হচ্ছে, তার ফলে তড়িৎ পরিমাণের মাত্রা বেড়ে যাচ্ছে। অর্থাৎ মাঝে কথা যদি ভুলে যায়, প্রথমে তাপমাত্রা বাড়াচ্ছি, উষ্ণতা মানে তাপ সাপ্লাই করছি, উষ্ণতা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তড়িৎ পরিমাণের ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। তার মানে কি বলতে চাইছি, যে উষ্ণতার সাপেক্ষে এই পরিবাহী তড়িৎ পরিমাণ, অর্ধপরিবাহী তড়িৎ পরিমাণের ক্ষমতা বাড়ছে, মানে আমরা ভেবে নিতে পারি যে তাদের রোধের মানটা কমে যাচ্ছে। অর্থাৎ অর্ধপরিবাহী ক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধির সাথে রোধের মান কিন্তু কমে যায়, যেটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে ঘটে না। পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, যত উষ্ণতা বাড়ানো হবে ওই ইলেকট্রনগুলোর থার্মাল কি বল তাপীয় উত্তেজনা বাড়বে, কম্পনটা বাড়বে। তারা যখন নির্দিষ্ট অভিমুখে ছুটে যাবে তখন নিজেদের মধ্যে সংঘাত ঘটবে এবং অন্যান্য কণার সাথেও সংঘাত ঘটবে। এই সংঘাতের ফলে তাদের গতি বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ আগে যতটা স্বাভাবিকভাবে চালিত হতো এখন ততটা স্বাভাবিকভাবে চলতে পারবে না, অর্থাৎ তড়িৎ পরিমাণের মাত্রাটা কমে যাবে বা পরিবাহী রোধের মানটা বেড়ে যাবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধের মান বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের মানটা কমে যায়। ওকে, তাহলে এইটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তার সাপেক্ষে যে অর্ধপরিবাহী ব্যাখ্যা মানে বৈদ্যুতিক ধর্মটা আলোচনা করা হলো। নেক্সট যেটা আমি বলবো যে বিশুদ্ধ অর্ধপরিবাহী, সে ব্যান্ড থিওরি দিয়ে হোক আর এই বন্ড থিওরি দিয়ে হোক, আমি দুটো তত্ত্ব দিয়ে বলছি ওখানটাই। বিশুদ্ধ অর্ধপরিবাহী অর্থাৎ এই যে অর্ধপরিবাহী আলোচনা করলাম, যতই আমি বলি না কেন তাপীয় উত্তেজনার মাধ্যমে মুক্ত ইলেকট্রন জেনারেট হচ্ছে, তারা তড়িৎ পরিবহন অংশগ্রহণ করছে, কিন্তু এই তড়িৎ পরিবহনের মাত্রাটা এতটাই কম যেটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রায় খুব অসুবিধা কাজে লাগানো। অর্থাৎ একে এই সাপেক্ষে আমরা যদি ব্যবহারিক ক্ষেত্রে খুব একটা প্রয়োগ ঘটাতে পারি না। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে আমরা কিন্তু খুব একটা কাজ করতে পারি না। তখন কি করা হয়, যেই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কিছু অপদ্রব্য ডোপিং করা হয়, পদ্ধতির নাম হচ্ছে ডোপিং। অর্থাৎ বাইরে কিছু অপদ্রব্য মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে দিলে কি হয়, যে এই অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তাহলে এই যে পদ্ধতিতে আমি সেমিকন্ডাক্টর পেলাম, আমরা ডোপিং পদ্ধতিতে
যে সেমিকন্ডাক্টর পেলাম যার তড়িৎ পরিবাহী ক্ষমতা অনেক গুণ বেড়ে যাচ্ছে সেই সেমিকন্ডাক্টর বলা হবে ডপড সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তার প্রথমে যেটা বলছি পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অবস্থায় আছে। যখন আমি ডোপিং করলাম, বাইরে থেকে অপদ্রব্য মেশালাম, তখন যে সেমিকন্ডাক্টর পেলাম সেটা হচ্ছে ডোপড সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী, ইমপিওর। যেটা আমরা যোগ করছি ইমপিউরিটি, অপদ্রব্য মিশিয়ে দেওয়া হচ্ছে। এই অপদ্রব্য মিশিয়ে দেওয়ার ফলেও তড়িৎ পরিবাহী ক্ষমতা বাড়ছে। এটা একটা উদাহরণ হিসেবে বলি, যদি মজার উদাহরণ হয়তো সব মনে থাকবে ব্যাপারটা। দেখো, প্রত্যেকে ভেবে নাও তোমাদের বাড়িতে তোমার মা হোক ঠাকুমা হোক, তারা কিন্তু খুব যত্ন সহকারে তেলে ভাজা বানিয়ে দিল। সাপোজ আমি উদাহরণ দিই, চপই মনে করো। তা বাড়িতে খুব যত্ন সহকারে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে আলুটা তৈরি করে তেলটা ভালো ভালো তেল দিয়ে তোমাকে আলুর চপ বানিয়ে দেওয়া হলো, এবং সেই চপটা যতটা টেস্টি হবে দোকানে যে চপটা খেয়েছো তার টেস্টের মাত্রা থেকে অনেক গুণ বেশি হয়। অর্থাৎ তোমরা কিন্তু সেই দোকানের চপটাকে বেশি প্রেফারেন্স পাবে। কারণ কি, ঘরের যে চপটা তৈরি হচ্ছে সেটা পুরোপুরি পিওর, সব কিছু পিওর অবস্থায় তৈরি হচ্ছে, তার টেস্ট অতটা আসছে না। আর বাইরে দোকানে যে চপগুলো ব্যবহার করছি, আমরা খাচ্ছি, তার মধ্যে অনেক কিছু ইম্পিউরিটি মিসিং হয়ে যাচ্ছে, ওখানে মিক্সড হয়ে যাচ্ছে, তারপরে তার টেস্ট মাত্রাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাইরে থেকে ইম্পিউরিটি অ্যাড করলে এই অর্ধপরিবাহী ঠিক সেই রকম, কিন্তু তড়িৎ পরিবাহীর মাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। সেই যে কি ইম্পিউরিটি দেবো তার সাপেক্ষে বলি যে ইম্পিউরিটি দুই ধরনের হয়, তার সাপেক্ষে দুটো সেমিকন্ডাক্টর পাওয়া যায়। প্রথমে যেটা বলি যে এই ব্যান্ড থিওরি দিয়ে, প্রথমে কোভ্যালেন্ট বন্ড দিয়ে বলি, তাহলে ব্যান্ড থিওরি যাবো ওখানে। যে প্রথম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম বা সিলিকন কেলাসের মধ্যে বাইরে থেকে আমরা পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল মানে আর্সেনিক হতে পারে, ফসফরাস হতে পারে, এইরকম যে পঞ্চযোজী মৌলগুলো আছে তাদেরকে ডোপ করা হয়। অর্থাৎ বিশুদ্ধ জার্মেনিয়াম বা বিশুদ্ধ সিলিকন কেলাসের মধ্যে আমরা আর্সেনিক, ফসফরাস এই জাতীয় পঞ্চযোজী মৌল ডোপিং করলাম। তাতে কি হবে দেখো, খেয়াল করে দেখো, আমি যখনই ডোপিং করছি এখানে আর্সেনিক, সে পঞ্চযোজী, তার 5টা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে, আর একটা মুখ, এখানে 5টা মিলিয়ে করলাম। ঠিক পাশে সিলিকন কেলাস, তার 1টা ইলেকট্রন, এখানে পাশে সিলিকন ক্লাস, তার 1টা ইলেকট্রন, এখানেও সিলিকন ক্লাস, তার 1টা ইলেকট্রন, এখানেও সিলিকন ক্লাস, তার 1টা ইলেকট্রন। তো এই ইলেকট্রনগুলো তারা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অর্থাৎ পাশাপাশি 4টে সিলিকন পরমাণুর সঙ্গে এই আর্সেনিক পরমাণু 4টে ইলেকট্রন সমযোজী বন্ধন আবদ্ধ হয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন কিন্তু পড়ে থাকলো, কোনো সমযোজী বন্ধন তৈরি করলো না। এই যে ইলেকট্রন, এইটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। অর্থাৎ একটা আর্সেনিক পরমাণুর জন্য একটা ফ্রি ইলেকট্রন কিন্তু উৎপন্ন হয়ে গেল। তাতে কি হলো, দেখো ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ছে। তাপীয় উত্তেজনার ফলে কিন্তু এই কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, সমসংখ্যক ইলেকট্রন সমসংখ্যক ভোল্ট কিন্তু জেনারেট করবে, কিন্তু ডোপিং করার ফলে এই ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়ছে। মুক্ত ইলেকট্রন, তার ইলেকট্রন আধান কি, ইলেকট্রন তার আধান হচ্ছে নেগেটিভ, সেই নেগেটিভ কথা থেকে এন কথাটা বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ এই যে নেগেটিভ ইলেকট্রন আধান হচ্ছে নেগেটিভ, এখানে এই ইলেকট্রন দেখো, এই যে ডোপিং করার ফলে যে সেমিকন্ডাক্টর, ডোপ সেমিকন্ডাক্টর পেলাম, অবিশুদ্ধ অর্ধপরিবাহী পেলাম, এখানে ইলেকট্রন এবং হোলের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি হবে। সমসংখ্যক ইলেকট্রন সমসংখ্যক হোল উৎপন্ন হচ্ছে, কিন্তু এই ইলেকট্রন হিসাবে দেখা যাবে ইলেকট্রন সংখ্যা বেশি, মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি। সেই কারণে এই ইলেকট্রনগুলো হচ্ছে এই টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে মুখ্য বাহক, মেজরিটি ক্যারিয়ার, আর হোল হচ্ছে লঘু বাহক অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ার। আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান আহিত, সেখানে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। এন টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে মুখ্য বাহক,
আর হোলের সংখ্যা তুলনামূলক কম সেটা হচ্ছে লঘুবাহক, অর্থাৎ এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক একইভাবে যদি আমি এই জার্মিনিয়াম ক্লাসের মধ্যে আমি ত্রিযোজী মৌল ডোপিং করি, জার্মিনিয়াম ক্লাসের মধ্যে ত্রিযোজী মৌল ডোপিং অর্থাৎ অ্যালুমিনিয়াম ডোপিং করলাম মনে করো, অ্যালুমিনিয়াম কত 3টে ইলেকট্রন, 3টে, এর পাশাপাশি 4টে সিলিকন পরমাণু আছে, সেও সিলিকন পরমাণু আবদ্ধ থাকছে মধ্যে, তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, সিলিকনের একটা ইলেকট্রন আছে পাশে কোনটা, তার সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করার মতো কোনো ইলেকট্রন কিন্তু অ্যালুমিনিয়াম সাপ্লাই করতে পারবে না। সে কি করছে, তাহলে এইটা একটা বন্ড তৈরি করলো, এটা বন্ড তৈরি করলো, এটাও বন্ড তৈরি করলো, কিন্তু এখানে বন্ড তৈরি করতে পারছে না, কিসের জন্য, ইলেকট্রনের অ্যাবসেন্সের জন্য। তাহলে এখানে ইলেকট্রন অ্যাবসেন্স মানে কি আছে, এখানে একটা হোল আছে। অর্থাৎ এই ত্রিযোজী মৌল ডোপিং করার ফলে যেন ইলেকট্রনের ঘাটতি ঘটলো একটা, ইলেকট্রন এ যদি অন্য কোনো জায়গায় রিসিভ করে নিয়ে আসে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করলে এই ঘাটতি মেটাবে, সেখানে একটা হোল তৈরি হবে। এখানে তাহলে কি হচ্ছে, এখানে যে প্রতিটা অ্যালুমিনিয়াম ডোপিং করা পরমাণু ডোপিং করার ফলে যে একটা করে হোল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আবার সে একই কথা, তাপীয় উত্তেজনার ফলে কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, সমসংখ্যক ইলেকট্রন সমসংখ্যক হোল উৎপন্ন হবে, কিন্তু এই ডোপিং এর ফলে যে এক্সট্রা হোল উৎপন্ন হয়েছে তার ফলে এই হোলগুলো হচ্ছে এই ক্ষেত্রে মানে এই কন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার, এবং হোলের আধান যদি পজিটিভ অর্থাৎ পি, সেখানে এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এইবার দেখো আমি এন টাইপ পি টাইপ দুটোতেই বললাম, ভাবো এই পি টাইপটা লেখা আছে, পি টাইপটা বলি, পি টাইপের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে চাইছে এই কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করার জন্য, কমপ্লিট করার জন্য, সেখানে অ্যালুমিনিয়াম এটা হলো গ্রহীতা পরমাণু, অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রহীতা অপদ্রব্য, এটা অপদ্রব্য ইম্পিউরিটি বাড়িতে মেশাচ্ছি, গ্রহীতা অপদ্রব্য। আর এন টাইপের ক্ষেত্রে কি বললাম, আর্সেনিক একটা ইলেকট্রন বাড়তি দিল, সেখানে আর্সেনিক হচ্ছে দাতা অপদ্রব্য, সে ইলেকট্রন দান করার সামর্থ্য অর্জন করছে। তাই এন টাইপের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম বা যে পঞ্চযোজী মৌলের কথা বলছিলাম, অ্যালুমিনিয়াম নয়, আর্সেনিক, তারপরে তোমার ফসফরাস, এরা হচ্ছে দাতা অপদ্রব্য, আর অ্যালুমিনিয়াম বোরন এরা হচ্ছে গ্রহীতা অপদ্রব্য। এটা হলো কোভ্যালেন্ট বন্ডের সাপেক্ষে যে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের পার্থক্য বা কি করে গঠিত হয়। এবার যেটা আসছে পটি তত্ত্বের সাপেক্ষে আমরা কি করে বলতে পারি। দেখো আমি প্রথমেই বললাম যে এনার্জি সাপেক্ষে আমি ভাবি যে এটা হচ্ছে এনার্জি লেভেল, কারেন্টের জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, এটা হচ্ছে এনার্জি লেভেল। আমি প্রথম বলছিলাম কি অর্ধপরিবাহীর ক্ষেত্রে গ্যাপ এনার্জি গ্যাপটা কম, এটা ভিভি আর এটা হচ্ছে সিবি, এটা ভিভি ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে সিবি। এই এনার্জি গ্যাপটা আমি কি বলেছিলাম যে কম, ইজি অফ দি অর্ডার মোটামুটি 1 ইলেকট্রন বলেছিলাম আমাদের। যখন আমি পঞ্চযোজী মৌল ডোপিং করছি কিছু কি বানানোর জন্য, এন টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য, তখন এই কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি, খুব কাছাকাছি একটা অতিরিক্ত শক্তি স্তর জন্মায়। যখন আমি পঞ্চযোজী মৌল ডোপিং করব তখন কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচেই খুব কাছাকাছি অঞ্চলে একটা অতিরিক্ত শক্তি স্তর জন্মায়, এবং দেখা গেছে যে 0 কে উষ্ণতায় এই শক্তি স্তরটা পুরোপুরিভাবে ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে থাকে। ওই যে মুক্ত ইলেকট্রন জেনারেট করছিল সেই মুক্ত ইলেকট্রনের মধ্যে এই শক্তি স্তরটা ফিল আপ হয়ে থাকে। তার ফলে কি হয় যে খুব সহজেই এই শক্তি স্তর থেকে ইলেকট্রন কিন্তু এই কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারে, খুব সহজেই এই অতিরিক্ত শক্তি স্তর থেকে ইলেকট্রন কন্ডাকশনে পৌঁছাতে পারে, ফলে তড়িৎ পরিমাণের ক্ষমতাটা পায়। এরপরে যদি তাপমাত্রা বাড়ানো হয়, এখানে ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন কন্ডাকশনে পৌঁছাতে পারে, পারে না তা নয়, পারলে আরো ভালো, তড়িৎ পরিমাণ ক্ষমতা আরো বাড়লো। তাহলে ঘরের উষ্ণতাতে যখন 0 কে উষ্ণতাতে সমস্ত ফিল আপ থাকছে, তা ঘরের উষ্ণতা আমি বলছি যে এখানে কিছু ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, ফলে তড়িৎ পরিমাণ মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে।
ঠিক একইভাবে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ঠিক এটা এনার্জি গ্যাপ এনার্জি লেভেল বলছি, এটা ভিবি, এটা হচ্ছে সিবি। এই ভিবি কাছাকাছি অঞ্চলে কিছু হোল জেনারেট করে, অর্থাৎ এই ত্রিযোজী মৌলগুলো ডোপিং করার ফলে যে হোলগুলো জেনারেট করছে সেই হোলগুলো এই ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপরেই একটা অতিরিক্ত শক্তি স্তরে বিরাজ করে। তখন কি হয় যে এই হোলগুলো ফিল আপ করার জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কিন্তু এখানে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে পৌঁছতে গেলে তাপীয় উত্তেজনা সাহায্য নিতেই হবে। অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি অঞ্চলে যে হোলগুলো থাকছে সেই হোলগুলো ফিল আপ করার জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কিন্তু উপরে উঠতে চাইছে, অর্থাৎ ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে বেরিয়ে আসছে। ফলে তারা এদের মতো না হলেও কিছু পরিমাণের তড়িৎ পরিমাণের ক্ষমতা অর্জন করে। অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটিকারী ইলেকট্রন তার জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাবো, পি টাইপের ক্ষেত্রে কিন্তু ততটা পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, কারণ এখানে মেজরিটিকারী হচ্ছে হোল। এবং এই এন টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রনের মোবিলিটি এই হোলের থেকে অনেক বেশি। মোবিলিটি এন টাইপ সেমিকন্ডাক্টরের অনেক বেশি হয় ইলেকট্রন থাকার জন্য, ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার হওয়ার জন্য। সেই কারণে হাই ফ্রিকোয়েন্সি যে সুইচিং সার্কিটগুলো হয়, উচ্চ কম্পাঙ্কের যে সার্কিটগুলো হয়, সেখানে কিন্তু এই এন টাইপ সেমিকন্ডাক্টর বেশি প্রেফার করা হয় পি টাইপের তুলনায়। বোঝা গেল? তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি কি পার্থক্য সেগুলো মোটামুটি বুঝতে পারলে দুটো তথ্য সাহায্যে। এবার ভাবো যে এই যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, সে তাপীয় উত্তেজনা আমরা বললাম, যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, ঠিক উল্টো ঘটনাও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড থেকে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন নেমেছে, কিন্তু নামতে পারে এবং একটা হোলের সঙ্গে একটা ইলেকট্রন কিন্তু সংযোজন ঘটে যেতে পারে। ভাবো ভ্যালেন্স ব্যান্ডে যখন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড এখানে একটা ইলেকট্রন এখানে চলে যায়, তো অটোমেটিক্যালি একটা হোল উৎপন্ন হবে, ইলেকট্রন অ্যাবসেন্স। এই ইলেকট্রন যখন জাম্প করে এখানে নামবে, তাই এই হোলের সঙ্গে ইলেকট্রনের সংযোজন ঘটে গিয়ে এটা গেল নিউট্রাল হয়ে গেল। কি হবে? এখানে এনার্জি লেভেলটা বেশি ছিল, এখানে এনার্জি লেভেল কম। তাহলে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জিটাই এখানে বিকিরণ আকার, তড়িৎচুম্বকীয় বিকিরণ আকার নির্গত হবে। আমরা যদি বলতে পারি যেখানে নিউ কম্পাঙ্কের বিকিরণ হচ্ছে, তাহলে সে শক্তি কত হবে? এইচ নিউ ইকুয়ালস টু ইজি, বা নিউ ইকুয়ালস টু ইজি বাই এইচ, সরি ইজি বাই এইচ। আর নিউ মানে কি? সি বাই ল্যামডা, সেখানে তোমার ল্যামডা বের করতে পারবে, অর্থাৎ সি বাই ল্যামডা সমান হচ্ছে ইজি বাই এইচ। এখানে ল্যামডা মানে চলে যাবে, অর্থাৎ কত তরঙ্গদৈর্ঘ্য বিকিরণকে নির্গত হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বোঝা গেছে? নেক্সট যেটা বলি যে স্বাভাবিক অবস্থায় ভাবো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে এনআই সংখ্যক আধান আছে, এটা একটা থিওরি। স্বাভাবিক অবস্থায় সেমিকন্ডাক্টরের মধ্যে এনআই সংখ্যক আধান আছে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যখন আমি এন টাইপ তৈরি করার জন্য পঞ্চজীমূলক ডোপিং করলাম, তার ফলে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হচ্ছে, আমি ধরলাম এনই, আর হোলের সংখ্যা ঘনত্ব হচ্ছে এন পি। পি মানে পজিটিভ, তার আধানতার জন্য পি সাফিক্স দেওয়া হচ্ছে। তাই ইলেকট্রন হচ্ছে এনই আর হোলের সংখ্যা ঘনত্ব হচ্ছে এনপি। সেই এন টাইপ বলো আর পি টাইপ বলো, ইলেকট্রন সংখ্যা ঘনত্ব হচ্ছে এনই আর হোলের সংখ্যা ঘনত্ব হচ্ছে এনপি। আর স্বাভাবিক অবস্থায় বিশুদ্ধ অর্ধভাবের ক্ষেত্রে আধানের সংখ্যা ঘনত্ব হচ্ছে এনআই। দেখা যাচ্ছে যে এনই ইন্টু এনপি ইজ ইকুয়ালস টু এনআই স্কয়ার। এটা সূত্র, এনই ইন্টু এনপি ইজ ইকুয়ালস টু এনআই স্কয়ার। এই সূত্রের নাম হচ্ছে যে তোমার ভর ক্রিয়ার সূত্র। দেখো যদি এন এর মান বাড়ে, স্বাভাবিক অবস্থায় কিন্তু এনআই মান ফিক্সড, এনআই মান পরিবর্তনশীল নয়। তাহলে যদি এন মান বাড়ে এনপি কমবে, এনপির মান বাড়লে এনই কমবে। এন টাইপের ক্ষেত্রে কি হয়? এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা ঘনত্ব বেড়ে যায়, অটোমেটিক হোলের সংখ্যা ঘনত্ব কমবে। পি টাইপের ক্ষেত্রে কি হবে? হোলের সংখ্যা ঘনত্ব বাড়ছে, তার সঙ্গে ইলেকট্রন সংখ্যা ঘনত্ব কমে যাবে, এটা কনজার্ভ রাখার জন্য। এটা ভরক্রিয়া সূত্র। তাহলে এন টাইপের ক্ষেত্রে আমি কি বললাম যে এন ই ইজ গ্রেটার দ্যান এন পি,
আর পি টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে এন টাইপের ক্ষেত্রে, আর পি টাইপের ক্ষেত্রে এনই ইজ লেস দ্যান এনপি, এটা হচ্ছে পি টাইপের ক্ষেত্রে। তাই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনপি মানটা এন থেকে বেশি, এন টাইপের ক্ষেত্রে এনই মানটা এনপি থেকে বেশি। এইবার যেটা বক্তব্য হচ্ছে যে যে জার্মেনিয়াম বা সিলিকন এই যে সেমিকন্ডাক্টর বিষয়ে আলোচনা করা হলো, এতে কিছু সুবিধা অসুবিধা আছে। জার্মেনিয়াম এই সিলিকনের ক্ষেত্রে দেখো আমি প্রথমে বলেছিলাম যে সিলিকনের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট, সেখানে জার্মেনিয়াম মোটামুটি 0.7 ভোল্ট, অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা বেশি। তার ফলে কি হয়, থার্মাল অ্যাজিটেশন যেটা হয় তার উপর কিন্তু খুব একটা প্রভাব, এর যতটা প্রভাব পড়বে এর উপর কিন্তু ততটা প্রভাব পড়তে পারে না। অর্থাৎ এ কিন্তু ওই থার্মালি অতটা সেন্সিটিভ নয় এর মতো, এবং এটা আমাদেরকে ব্যবহারিক ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আর সেই ক্ষেত্রে এই থার্মাল সেন্সিটিভিটির জন্য কিন্তু আমরা সিলিকনটাকে আমরা বেছে নিতে পারি। নেক্সট যেটা হচ্ছে যে সিলিকন কিন্তু তাপ পরিবহন করার ক্ষমতা বেশি কার তুলনায়, জার্মেনিয়ামের তুলনায়। তার ফলে কি হয়, ভাবো এই যে আমি বলছিলাম যে জাম্প করলে আমি কিছু বিকিরণ নির্গত যে বলছিলাম, যদি বিকিরণ নির্গত না হয় তাহলে কিছু তাপ শক্তি, এই শক্তি ডিফারেন্সটা তাপ শক্তিতে মুক্ত হতে পারে। তার ফলে কি হবে, এই যে ইনস্ট্রুমেন্ট যেটা তৈরি করছি, যন্ত্রটা তৈরি করছি মনে করো, সেটা আস্তে আস্তে গরম হবে। যদি এই সিলিকন ব্যবহার করা হয় তার তাপ পরিমাণ ক্ষমতা বেশি এর তুলনায়, ফলে তাপটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, এর ক্ষেত্রে কিন্তু কম, এর যত তাড়াতাড়ি ছড়াবে এর ক্ষেত্রে তুলনায় অনেক কম হবে, ফলে এর লাইফটা এর তুলনায় বেশি হবে। অর্থাৎ সেই কারণে আমরা ওই তাপ পরিমাণ ক্ষমতা, তাপ ক্ষয়ের হার, যেটা তাপ ক্ষয় পেয়ে যাচ্ছে, বিকিরণ হয়ে যাচ্ছে, সেই হারটা কিন্তু জার্মেনিয়াম থেকে সিলিকনে বেশি, সেখানে সিলিকনটাকে বেশি প্রেফার করি। নেক্সট যেটা হচ্ছে যে সিলিকন একটা অক্সাইড প্রকৃতিতে পাওয়া যায়, সিলিকন অক্সাইড SiO2, সিলিকন একটা অক্সাইড পাওয়া যায়। এই অক্সাইড উপস্থিতি কিন্তু প্রকৃতিতে পাই, এখান থেকে এইটার জন্য কিন্তু আমরা এই সিলিকন দিয়ে সেমিকন্ডাক্টর তৈরি করাটা অনেক সহজ হয়। তাহলে এই সুবিধাগুলো থাকার জন্য আমরা জার্মেনিয়াম থেকে সিলিকনটাকে বেশি প্রেফার করি। কিন্তু এর সঙ্গে ভাবতে হবে, এই সিলিকনটা প্রেফার করলেও সিলিকন দিয়ে যখন আমি ইনস্ট্রুমেন্টগুলো বানাবো, এই যন্ত্রগুলো তৈরি করব, সেই প্রসেসিং চার্জটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়। কিন্তু ব্যয় সাপেক্ষ হলেও আমরা যে সুবিধা থাকে, সেই সুবিধা থাকার জন্য কিন্তু আমরা সিলিকনটাকে প্রেফার করেই থাকি। তাহলে আজকে যে বিষয় পার্টটা দিলাম যে সেমিকন্ডাক্টর কি, তার বিজ্ঞানগত তত্ত্বগুলি কি, দুটো তত্ত্বের মধ্যে ব্যাখ্যা করা হলো। এরপরে সেমিকন্ডাক্টরের ব্যবহার সেটা কি হবে, সেটা পরের দিনে ক্লাসে বোঝানো হবে। আজকে এই পর্যন্ত বলা হলো। যদি কিছু অসুবিধা থাকে নিজেরাও বই দেখতে পারো, বা আমাদের স্কুলের যারা স্টুডেন্ট আছো তারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো, তখন সেটা আরও ব্যাখ্যা দিয়ে দেওয়া হবে। নেক্সট দিন এই সেমিকন্ডাক্টরের ব্যবহার কি, কী বিষয়ে আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করি সেই নিয়ে আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ।